আজকের এই গল্পটি হচ্ছে এমন একটা মানুষকে ঘিরে যে 400 দিনেরও বেশি পৃথিবীর সবথেকে বড় এবং ভয়ঙ্কর সমুদ্র প্রশান্ত মহাসাগরে জীবন এবং মরণকে হাতে নিয়ে যুদ্ধ করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছিল। সে 14 মাস পরে ফিরেও এসেছিল, কিন্তু ফিরে আসার পরে তার সঙ্গে কী এমন ঘটলো যে তাকে জেলে অবধি যেতে হয়েছিল। আজকের এই গল্পটিতে জেনে নেব পুরো সত্য ঘটনাটি। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রশান্ত মহাসাগর নামটা শুনেই কেমন যেন একটা ভয়ের সংকেত পাওয়া যায়। পৃথিবীতে টোটাল 5টা মহাসাগর রয়েছে, তাদের মধ্যে 71% জল রয়েছে এই 5টা মহাসাগরে। কিন্তু তাদের মধ্যে সবথেকে বড় এবং ভয়ঙ্কর মহাসাগর হচ্ছে এই প্রশান্ত মহাসাগর। এই সমুদ্রের মধ্যে অনেক ছোট ছোট আইল্যান্ড আছে, এমন অনেক আইল্যান্ডও আছে যেটার মধ্যে মানুষ আজ অবধি পৌঁছাতেই পারেনি। এবার আপনি একবার কল্পনা করুন তো, এরকম একটা ভয়ঙ্কর বড় প্রশান্ত মহাসাগরের মতো জায়গায় যদি কোনো মানুষ নিখোঁজ হয়ে যায়, তাকে খুঁজে পাওয়াটা কি আদৌ সম্ভব? একদমই না। প্রশান্ত মহাসাগরে 14 মাস অবধি বেঁচে থাকা এই মানুষটির নাম ছিল জোসে সালভাডোর আলভারেঙ্গা। এই মানুষটার কাছে সম্বল বলতে ছিল তার ছোট্ট 7 ফুটের একটা বোট। এই বোটের মধ্যে সে ঠিক করে না ঘুমাতে পারতো, না ঠিক করে সে শুতে পারতো। এই বোটে করেই সে প্রশান্ত মহাসাগরের মতো ভয়ঙ্কর সমুদ্রের উপর 1 বছরও বেশি বেঁচে ছিল। এই প্রশান্ত মহাসাগরের তীব্র স্রোতের সঙ্গে লড়াই করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডও বানিয়েছিল, যেটা আজ অবধি কোনো মানুষের পক্ষে করাটা একদমই সম্ভব নয়। জোশ তার নিজের কপালের জন্যই কিন্তু তাকে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হয়েছিল। এই কথাটি হচ্ছে 2012 সালের 36 বছরের একটা এক্সপিরিয়েন্স মাঝির কথা, যে থাকতো মেক্সিকোর একটা ছোট্ট গ্রামে। 17 নভেম্বর 2012 সালে জোশ এবং তার আর একটা সাথী বন্ধুকে নিয়ে প্রত্যেক দিনের মতো তাদের কাছে থাকা ওই ছোট্ট 7 ফুটের বোটটিকে নিয়ে প্ল্যান করে তারা মাছ ধরতে যাবে ওই প্রশান্ত মহাসাগরের মধ্যে। কিন্তু তারা জানতো যে বেশি দূর অবধি তারা যাবে না, কারণ তাদের ওই বোটের মধ্যে যে ইঞ্জিনটি ছিল খুবই ছোট্ট আর একটাই ফ্রিজ ছিল, যে কারণের জন্য তারা এটা ঠিক করেছিল 3 ঘন্টার মধ্যেই কিন্তু গ্রামের তীরবর্তী অঞ্চলে তারা আবার ফিরে আসবে। মেক্সিকো থেকে তারা মাত্র 20 কিলোমিটার ওদের ওই ছোট্ট বোটটিকে নিয়ে এগিয়ে আসে সমুদ্রের মধ্যে, এবং তাদের কাছে থাকা মাছ ধরবার জন্য জালটিকেও সমুদ্রের মধ্যে তারা ফেলে দেয়। তারপরেই হঠাৎ করে তারা লক্ষ্য করে প্রশান্ত মহাসাগরের উপরে একটা ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় তাদেরকে লক্ষ্য করেই এগিয়ে আসছে। তীব্র ঝড়ের হাত থেকে বাঁচার জন্য তারা ওই জালটিকে, যেটা তাদের শেষ সম্বল ছিল মাছ ধরার জন্য, সেটিকে ওই স্থানে ফেলে রেখে স্পিড বোটটিকে যতটা সম্ভব এগিয়ে নিয়ে আসে, এবং 6 ঘন্টার মধ্যেই তারা লক্ষ্য করে 120 কিলোমিটার কিনারা থেকে দূরে এগিয়ে এসছে। হঠাৎ করে তাদের ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে ইঞ্জিনটাও যায় বন্ধ হয়ে বোটের মধ্যে থাকা, এবং সেখান থেকে তারা কিন্তু তাদের গ্রামের কিনারাও দেখতে পাচ্ছিল। আর একদিকে তারা এটাও দেখতে পাচ্ছে যে তীব্র ওই ঝড়টিকেও অনেক পিছনে তারা ফেলে এসছে। এমন সময় তাদের কাছে ফিরে যাওয়ার জন্য বোটের ইঞ্জিনটিও গেছে বন্ধ হয়ে। তাদের কাছে শেষ অবলম্বন বলতে একটা রেডিও ছিল। সেই রেডিওর মাধ্যমে তারা তাদের বসকে তাদের কারেন্ট লোকেশন মেসেজের মাধ্যমে পাঠিয়ে দেয়, কিন্তু তাদের কপালটা এতটাই খারাপ ছিল ওই রেডিওর থাকা ব্যাটারিটাও হঠাৎ শেষ হয়ে যায়। তারা কিন্তু সেখান থেকে নিজেদের গ্রামের কিনারা বেশ স্বচ্ছভাবেই দেখতে পাচ্ছিল, এবং তার সঙ্গে হঠাৎ করে তারা এটাও লক্ষ্য করে প্রশান্ত মহাসাগরের উঠে আসা ওই ভয়ঙ্কর তীব্র ঝড় তাদেরকে লক্ষ্য করে যেন আবার এগিয়ে আসছে তাদেরকে জ্যান্ত চিবিয়ে খাওয়ার জন্য। ঝড়ের সঙ্গে বৃষ্টিও প্রচণ্ড জোরে হচ্ছিল। এমন সময় সমুদ্রের স্রোতটাও প্রচণ্ডভাবে পাওয়ারফুল হয়ে দাঁড়িয়েছিল। বোটটিকে তারা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে, যতক্ষণ না বসের কাছে মেসেজটি পৌঁছেছিল ততক্ষণ ওই বোটটি একদম দূরে চলে গেছিল কিনারা থেকে। এখন তারা কিনারাও আর দেখতে পাচ্ছে না, আর বস কিন্তু তাদেরকে খোঁজার জন্য একটা সার্চ পার্টির টিমও পাঠিয়ে দিয়েছিল, কিন্তু তারা কিনারা থেকে এতটাই দূরে পৌঁছে গেছিল যে তাদেরকে খুঁজে পাওয়াটা এখন একদমই অসম্ভব। প্রচণ্ড ঝড়ের জন্য এই দুজনে না কিছু বুঝতে পারছে, না কিছু দেখতে পাচ্ছে, এবং মুহূর্তের মধ্যে সমুদ্র কিনারাটার থেকে তারা কতটা দূরে সরে এসছে এটাও তারা বুঝতে পারছে না। এমনকি সবথেকে অবাক করার ঘটনা হচ্ছে মাত্র 5 দিনের মধ্যে
তারা ওই ছোট্ট বোটটিকে নিয়ে 450 কিলোমিটার কিনারা থেকে দূরে এগিয়ে এসছে। ছোট্ট বোট হওয়ার কারণে তাদেরকে খুঁজে পাওয়াটা একদমই ছিল অসম্ভব, এবং তাদের কাছে এমন কোনো বস্তুও ছিল না যে যার মধ্যে আগুন ধরিয়ে ধোঁয়ার সৃষ্টি করে সংকেত দেবে যে তাদের বর্তমান কোন জায়গাতে তারা রয়েছে। দুজনে হতাশ হয়ে পড়েছিল। দুজনের দিকে তাকিয়ে এটাই ভাবছিল হয়তো তারা এই ভয়ঙ্কর সমুদ্রের হাত থেকে আর বেঁচে ফিরতে পারবে না। দুদিন আগেই বোটের মধ্যে থাকা সমস্ত খাবারও গেছে শেষ হয়ে। তাদের কাছে শেষ সম্বল যেটা ছিল তাদের কাছে মাছ ধরার জন্য জাল, সেটিকেও তারা ওই স্থানে ফেলে রেখে এসছে। দুজনেই খিদেতে মরণাপন্ন অবস্থা। হঠাৎ এমনই সময়ে তাদের কপাল যেন একটু সায় দিল। একটি পাখি তাদের বোটের মধ্যে উড়ে এসে বসলো এবং তারা দুজনের দিকে তাকিয়ে এটাই ভাবলো যে এই পাখিটিকে ধরে আমাদের এবার পেট পুজো করতে হবে। এমন সময়ে পাখিটিকে তারা ধরার চেষ্টা করাতেই পাখিটি কিন্তু উড়ে গেল এবং তারা এখানেও ব্যর্থ হয়ে গেল। এবং তারা এটা জানতো যে এই পাখিটি কিন্তু দ্বিতীয়বার আবার বোটের মধ্যে আসবে। তারা রেডি ছিল। ঠিক সময় মতো যখন পাখিটি আবার দ্বিতীয়বার বোটের মধ্যে এলো এবং তারা সেই সময়ে পাখিটিকে ধরে তাদের আপাতত পেটের খিদে মেটালো। সমুদ্রের নোনা জল খেলে তাদের মৃত্যু কিন্তু অনিবার্য, তাই তারা বুদ্ধি করে বৃষ্টির জলকে প্লাস্টিক বোতলের মধ্যে আটকে রেখে দেয় এবং এভাবেই তারা তাদের তৃষ্ণা মেটাতো। কিন্তু যখন বৃষ্টি পড়তো না, তারা মাছ বা কচ্ছপের রক্ত খেয়েই কিন্তু তৃষ্ণা মেটাতো, এবং এটা তখনই সম্ভব হতো তারা যখন মাছ বা কচ্ছপকে ধরতে সক্ষম হতো। এভাবেই দিন চলে যেতে থাকে, মাসের পর মাসও কাটতে থাকে। তারা যে মেন্টাল টর্চারের মধ্যে দিয়ে যাচ্ছিল, আপনার আমার মতো সাধারণ মানুষ হয়তো এটা ইমাজিনও করতে পারি না। ঠিক এই কারণের জন্য যশের আর একটা সাথী তার সঙ্গে যে ছিল, সেই মেন্টাল টর্চার আর সহ্য না করতে পেরে অবশেষে সুসাইড কমিট করে নেয়। এখন শুধুমাত্র যশ, তার সঙ্গে থাকা 7 ফুটের বোট, তীব্র সমুদ্রের মধ্যে দূর দূরান্ত কোথাও কিনারা নেই, যেটা ভেবে সে বেঁচে থাকার কোনো উপায়ও খুঁজে পাচ্ছিল না। এভাবেই যেমন তেমন করে হোক সে তার জীবনযাপন করতে লাগছিল। যশ এখন সমুদ্রের সব থেকে ভয়ঙ্কর এবং মাঝখানে শান্ত জায়গায় এসে পৌঁছে গেছে, যেখানে শুধুমাত্র কার্গো শিপই যেতে পারে। তাছাড়া আর কোনো শিপ এর ওপর দিয়ে কিন্তু যাতায়াত করে না। 6 মাস কেটে গেছে দেখতে দেখতে। এভাবেই যশ তার সাথীকেও হারিয়ে ফেলেছে। এই মেন্টাল টর্চার যশ আর সহ্য করতে পারছিল না, তাই তার চিন্তা ভাবনা করার ক্ষমতাও যেন ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে থাকে। এমন সময় হঠাৎ যশ দেখতে পায় একটা কার্গো জাহাজ ঠিক তার কিছু কিলোমিটার আগে এগিয়ে যাচ্ছে। এটাই ছিল যশের দেখা 6 মাস পরের একটা বড় জাহাজ। যশ এটা ভাবতে থাকে এটা হয়তো বেঁচে থাকার লাস্ট অপশন তার কাছে। যশ যতটা সম্ভব হাত তুলে ইশারা করতে থাকে ওই কার্গো শিপের দিকে, কিন্তু ঝড়ের পরিমাণ এতটাই ছিল, তার সঙ্গে বৃষ্টিও হচ্ছিল। কার্গো শিপ হয়তো যশের ওই 7 ফিটের ছোট্ট বোটটিকে দেখতে অক্ষম হয়েছিল, যে কারণের জন্য ধীরে ধীরে যশ ওই কার্গো শিপটিকে ধোঁয়ার মধ্যেই হারিয়ে যেতে থাকে। যশ এবার ভাবতে লাগে হয়তো আমার কপালে আর বেঁচে থাকার কোনো উপায় নেই। আপনি একবার কল্পনা করুন তো, 6 মাসের জন্য পৃথিবীর এমন একটা জায়গায় আপনি পৌঁছে গেছেন যেখানে আপনি ছাড়া আর কোনো মানুষ নেই, আপনার বেঁচে থাকার কোনো উপায় নেই। এমন সময়ে হঠাৎ 6 মাস পর আপনার কাছে একটা আশার আলো যেন এগিয়ে আসে এবং ধীরে ধীরে সেই আশার আলোটাও নিভে যায়। এরকম সময়ে আপনি হলে কি করতেন? কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। এভাবেই 11 মাস অবধি যশ তার ছোট্ট 7 ফুটের বোটটিকে নিয়ে 8000 কিলোমিটার দূরে এসে পৌঁছে গেছিল। বর্তমানে তার গায়ে কোনো জামা কাপড়ও নেই, সমস্ত কিছু ফেটে গেছে। সূর্যের প্রচণ্ড তাপের হাত থেকে বাঁচার জন্য একটাই আন্ডারওয়্যার রয়েছে। অবশেষে যশের কপাল যেন একটু ভালো হয়েছে। ঠিক 439তম দিনে 30শে জানুয়ারি 2014 সালে যশ এটা দেখতে পায় তার সেই বোটের আশেপাশে কিছু নারকেল ভেসে বেড়াচ্ছে আর আকাশে পাখিরাও উড়ে আসছে। যশ কিন্তু এটা দেখে বুঝতে পেরেছিল যে কাছেই কোনো একটা আইল্যান্ড রয়েছে। যশ সেই নারকেলগুলোকে লক্ষ্য করে এগিয়ে যেতে থাকে এবং মাত্র অর্ধেক দিনের সময় অতিক্রম করে সে সেই আইল্যান্ডে পৌঁছায়। অবশেষে যশ মাসের পর মাস পার করে ওই আইল্যান্ডের জমিতে পা দেয়। এইটাই ছিল যশের কাছে সবথেকে বড় অ্যাচিভমেন্ট। আর এই আইল্যান্ডটি ছিল ইভান অ্যাটনি, যেটা পৃথিবীর সবথেকে ছোট্ট আইল্যান্ডও বলা হয়। এটা ভগবানের
চমৎকার ছিল যে যশের বোটটি সমুদ্রের ওই হাওয়ার বেগ আয়ারল্যান্ডের দিকে নিয়ে যায়। মাসের পর মাস পার করে অবশেষে যশ কিন্তু জমিতে পা দিয়েছিল। কপাল যদি তার ভালো না হতো, যশের ওই বোটটি যদি আয়ারল্যান্ডের দিকে না বেঁকে যেত, অবশেষে সে 5000 কিলোমিটার পরে ফিলিপিন্সের একটা টাপুর দিকেই সে পৌঁছে যেত। যাই হোক, বর্তমানে ছোট্ট একটা আইল্যান্ডে এসে পৌঁছেছে। চারিদিকে আইল্যান্ডটা একটু ঘোরার পরে সে কিছু ঘর দেখতে পায়। এখন তার মনে হচ্ছিল মৃত্যুর মুখ থেকে হয়তো সে ফিরে এসছে, হয়তো সে নতুন জীবন পেতে চলেছে। ঘর থেকে হঠাৎ একটা মানুষ বেরিয়ে আসে। এটা ছিল 14 মাস পরে দেখা কোনো জীবন্ত মানুষ তার সামনে। অবশেষে যশ এই ব্যক্তিকে দেখে কেঁদে ফেলে। এই ব্যক্তিকে যশ তার সমস্ত কাহিনী খুলে বলার পর ব্যক্তিটি লোকাল পুলিশকে খবর দেয় এবং লোকাল পুলিশ যখন যশের কাছে আসে, তার এই সমস্ত কাহিনী শোনার পর না, লোকাল পুলিশ একদমই বিশ্বাস করে না। তারা এটাই ভাবতে থাকে প্রশান্ত মহাসাগরের মতো এক ভয়ঙ্কর মহাসাগরে কেউ কিভাবে 14 মাস অবধি কাটাতে পারে, এই কথাই তাদের বিশ্বাস হচ্ছিল না। যশ ঠিক এমন সময়ে সে তার বসের কথা প্রকাশ করে যে তারা তাদের বসকে সংকেত দিয়েছিল কোন জায়গায় তারা আছে। পুলিশ বসের সঙ্গে কন্ট্যাক্ট করে এবং বস তাদেরকে জানায় 14 মাস আগে তাদের 2 জন ব্যক্তি হারিয়ে গেছিল সমুদ্রের মধ্যে। এই কথা জানার পর লোকাল পুলিশ যশকে বিশ্বাস করে, কিন্তু যশ এখন অন্য দেশের মধ্যে রয়েছে যেখানে তার কোনো পাসপোর্ট নেই। তাই তাকে কিছু মাস আইনি কানুন পালন করার পর মেক্সিকোর ছোট্ট গ্রামে তাকে আবার পৌঁছে দেওয়া হয়। কিন্তু যশের জার্নি এখনও শেষ হয়নি। যশের সঙ্গে থাকা ওই বন্ধুর পরিবার এটা দাবি করছিল যে যশ তার বন্ধুকে মেরে ফেলে তার মাংস খেয়েই এতদিন ধরে বেঁচেছিল। তাই যশের কিছুদিন জেল হওয়ার পরেও সে জেল থেকে বেরিয়ে আসে এবং জেল থেকে বেরিয়েই তার সমুদ্রের কাহিনীকে ঘিরে একটি বইও লিখে ফেলে। বইটির নাম ছিল 438তম দিন, যেখানে যশ তার সমস্ত কাহিনী লেখে এবং জানে অজান্তে সে একটা ওয়ার্ল্ড রেকর্ডও তৈরি করে, যেটা অন্য কোনো ব্যক্তির পক্ষে ভাঙাটা একদমই সম্ভব নয়। যশের এই কাহিনী থেকে এটাই বোঝা যায়, জীবনে যত বড় সমস্যা হোক, সমাধান কিন্তু একদিন ঠিক হবেই। কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিও তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন।